Thank you. Good morning to everyone. Today we are going to learn something more about the reaction kinetics. এখানে আমরা molecularity, reaction molecularity অথবা reaction order, তারপরে why high molecularity reactions are rare. আমি লাস্ট ক্লাসে একটু মেনশন করেছিলাম যে আসলে আমরা কোন রিঅ্যাকশনের ক্ষেত্রে molecularity নরমালি 3, 4 বা আরো বেশি এরকম পাই না। তাহলে সেটা কেন পাই না সেটা আজকে আমরা দেখব। মলিকুলারিটি অফ কমপ্লেক্স রিঅ্যাকশনস, আসলে একটা কমপ্লেক্স রিঅ্যাকশনের মলিকুলারিটিটা আমরা কিভাবে ডিটারমিন করতে পারি সেটা, অথবা মলিকুলারিটি গুলো কিভাবে ডিটারমিন করা হয়। তারপরে আরো আছে কি মলিকুলারিটি এন্ড অর্ডার আর আইডেন্টিক্যাল ফর এলিমেন্টারি রিঅ্যাকশনস আর স্টেপস, মানে কমপ্লেক্স রিঅ্যাকশনের জন্য এক ধরনের মলিকুলারিটি হবে আর মানে এলিমেন্টারি রিঅ্যাকশনের জন্য আরেক ধরনের মলিকুলারিটি হবে। তো সেক্ষেত্রে যখন কোনো একটা এলিমেন্টারি রিঅ্যাকশন হয় সেক্ষেত্রে কখনো কখনো যে মলিকুলারিটি এবং রিঅ্যাকশন অর্ডার সেম হতে পারে। সো সেগুলো আমরা একটু দেখব। তারপরে আছে কি মলিকুলারিটি এবং রিঅ্যাকশন অর্ডার এর মধ্যে ডিফারেন্সটা কি, যে আসলে কখন কোনটাকে মলিকুলারিটি বলবো, কখন কোনটাকে রিঅ্যাকশন অর্ডার বলবো, অথবা অ্যাকচুয়ালি আমরা কিভাবে এটাকে ডিস্টিংগুইশ করতে পারি। সো ফার্স্ট let's start with the molecularity of the reaction. আসলে একটা এলিমেন্টারি রিঅ্যাকশন অথবা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনের কথা যদি বলি, মানে যেই রিঅ্যাকশনটা শুধুমাত্র একটা স্টেপে হয়। যেমন আমরা যদি বলি কার্বন ডাই অক্সাইডকে বার্ন করো, সরি কার্বনকে বার্ন করো, কার্বনকে বার্ন করলে কি হবে, কার্বন ডাই অক্সাইড, এবং তাহলে কার্বনকে বার্ন করলে সরাসরি কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে, কার্বন প্লাস অক্সিজেন হবে কার্বন ডাই অক্সাইড। তাহলে এই যে রিঅ্যাকশনটা এটা যদি একটা স্টেপে হয় তাহলে সেই রিঅ্যাকশনটাকে আমরা বলবো সিঙ্গেল স্টেপ অথবা এলিমেন্টারি রিঅ্যাকশন। কিন্তু যদি আমরা এভাবে চিন্তা করি যে কার্বন ডাই অক্সাইড ফরমেশনটা প্রথমে কার্বন হাফ মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি করলো, তারপরে আবার হাফ মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করলো, তাহলে এই যে রিঅ্যাকশনটা দুইটা স্টেপে হচ্ছে, কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড ফরমেশন রিঅ্যাকশনটা দুইটা স্টেপে চিন্তা করছি। তাহলে এই যে রিঅ্যাকশনটা যদি একটা স্টেপে হয়, সরাসরি একটা স্টেপে, তাহলে সেক্ষেত্রে ওই রিঅ্যাকশনটাকে আমরা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন অথবা এলিমেন্টারি রিঅ্যাকশন বলতে পারি। আবার যদি কখনো কোনো রিঅ্যাকশন মাল্টিপল স্টেপে হয় তাহলে সেগুলোকে বলি আমরা কমপ্লেক্স রিঅ্যাকশন, মানে যেখানে একের অধিক স্টেপ থাকে। তাহলে এখন ওই যে মাল্টিপল অথবা কমপ্লেক্স রিঅ্যাকশন, মাল্টিপল স্টেপ আর কমপ্লেক্স রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনের প্রত্যেকটা আলাদা আলাদা স্টেপকে আমরা সিঙ্গেল স্টেপ অথবা এলিমেন্টারি স্টেপ বলতে পারি। তাহলে যদি কোনো একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে মিনিমাম দুইটা সিঙ্গেল স্টেপ অথবা দুইটা এলিমেন্টারি রিঅ্যাকশনের স্টেপ থাকে তাহলে সেগুলোকে আমরা কমপ্লেক্স রিঅ্যাকশন বলছি। তাহলে এখন যে কোনো একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে যে আসলে মলিকুলারিটিটা আমরা কিভাবে বের করব, অথবা মলিকুলারিটিটা কি জিনিস, the number of molecules that come together to react in an elementary reaction is equal to the sum of the stoichiometric coefficients of reactants in the elementary reaction with effective collisions. আচ্ছা, অনেকগুলো টার্ম ব্যবহার করেছি, সেগুলোর সাথে তোমাদেরকে একটু পরিচিত হতে হবে। the number of molecules that come together মানে যতগুলো মলিকুল একসাথে এসে ইফেক্টিভ কলিশনের মাধ্যমে একটা ইউনিমলিকুলার না, আমরা যদি বলি এলিমেন্টারি রিঅ্যাকশন, মানে একটা সিঙ্গেল স্টেপে যে বিক্রিয়াটা একটা ধাপে হয়, মাল্টিপল ধাপে হলে সেটা আমরা আলাদা আলাদা চিন্তা করব। সো প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে রিঅ্যাকশনটা একটা সিঙ্গেল স্টেপে রিঅ্যাকশন হচ্ছে। তাহলে সিঙ্গেল স্টেপে অথবা এলিমেন্টারি রিঅ্যাকশনে যতগুলো মলিকুল একসাথে যুক্ত হয়ে কোলাইড করে ইফেক্টিভ কলিশন, যে আসলে কলিশন হলেই হবে সেক্ষেত্রে না, ইফেক্টিভ কলিশন হতে হবে যে যেখান থেকে আমরা প্রোডাক্ট পেতে পারবো। সো ইফেক্টিভ কলিশন তার মানে কি, যদি একটা রিঅ্যাকশন হতে হয় তাহলে সেক্ষেত্রে তার কিছু ব্যারিয়ার আছে, অ্যাক্টিভেশন এনার্জি, সেই অ্যাক্টিভেশন এনার্জিকে ক্রস করতে পারে যে বিক্রিয়াটা, সেইগুলোকে বলা হবে ইফেক্টিভ কলিশন। মানে যদি একটা কলিশন হলো, মনে করো এই যে আমি আস্তে আস্তে এরকম করে
হাতে হাতে দুইটা মলিকুল, আমার এই হাতটা একটা মলিকুল, এই হাতটা একটা মলিকুল, দুইটা মলিকুল এখন এরকম করে খুব আস্তে 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 কোলাইড করছে, তাহলে সেক্ষেত্রে মেবি দিস ক্যান নট ওভারকাম দ্য রিয়াকশন ব্যারিয়ার, অথবা অ্যাক্টিভেশন এনার্জি যে এনার্জিটা, সেই এনার্জিটাকে ওভারকাম করতে পারে না, তাহলে সেক্ষেত্রে এখানে কলিশন হলেও কিন্তু রিয়াকশনের কোনো প্রোডাক্ট আমরা পাবো না। সো কোনো একটা রিয়াকশন হতে হলে সেক্ষেত্রে কি হয়, বা কোনো একটা প্রোডাক্ট পেতে হলে উই মাস্ট নিড টু ওভারকাম দ্য ব্যারিয়ার অর অ্যাক্টিভেশন এনার্জি। সো ইফেক্টিভ কলিশন, যতগুলো একটা এলিমেন্টারি রিয়াকশনে যতগুলো মলিকুল থাকবে এবং সেই মলিকুলগুলোর মধ্যে যদি ইফেক্টিভ কলিশন হয়, তাহলে ওই যে যতগুলো মলিকুল বিক্রিয়ায় পার্টিসিপেট করবে সেই মলিকুলের সংখ্যাকে বলা হবে মলিকুলারিটি। তাহলে এখন আমরা যদি ওই যে একটু আগে যে বিক্রিয়াটা বলেছিলাম কার্বন প্লাস অক্সিজেন, তাই না, 1 মোল কার্বন আর 1/2 মোল অক্সিজেন, এইটা বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি করলো, তাই না। কার্বন মনোক্সাইড যদি তৈরি করে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এই যে ইফেক্টিভ কলিশন, এই যে কার্বন এবং অক্সিজেন এর মধ্যে, তাহলে এখানে আমরা নরমালি যেভাবে লিখি যে তাহলে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে, এইটাকে যদি বলি সরাসরি, তাহলে কার্বন প্লাস অক্সিজেন, 1 মোল কার্বনের সাথে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করলো। তাহলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে দুইটা মলিকুল, একটা কার্বন একটা অক্সিজেন, এদের মধ্যে ইফেক্টিভ কলিশনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হলো। তাহলে সেক্ষেত্রে কার্বনের যে কোএফিসিয়েন্ট বা কার্বনের মোল সংখ্যা কত, 1 মোল, আর অক্সিজেনের 1 মোল, এই দুটো বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড ফর্ম করলো। সো দা মলিকুলারিটি অফ দিস রিঅ্যাকশন ইজ 1 + 1 2। আচ্ছা, সিমিলারলি আমরা আরো অনেক রিঅ্যাকশন দেখব, তো সেখানে আমরা দেখি তাহলে ডিপেন্ডিং অন হাউ মেনি মলিকুলস, যে আসলে একটা এলিমেন্টারি রিঅ্যাকশনে কতগুলো মলিকুল পার্টিসিপেট করছে, তার উপরে বেস করে আমরা ওই রিঅ্যাকশনটাকে 3টা বা 4টা ভাগে বিভক্ত করতে পারি। মানে জাস্ট আমাদের এক্সাক্ট নাম্বার বলার দরকার নেই, আমরা বলি যে আসলে যতগুলো মলিকুল পার্টিসিপেট করবে তার সংখ্যা অনুসারে আমরা নামকরণ করব। যদি একটা মলিকুল পার্টিসিপেট করে তাহলে সেক্ষেত্রে ইউনিমলিকুলার, যদি 2টা মলিকুল পার্টিসিপেট করে তাহলে বাইমলিকুলার, যদি 3টা করে টারমলিকুলার অথবা ট্রাইমলিকুলার ভাবে বলা যেতে পারে, ট্রাইও বলা যেতে পারে, টারও বলা যেতে পারে। তাহলে আবার যদি 4টা থাকে সেক্ষেত্রে টেট্রামলিকুলার, তাহলে 5টা থাকলে পেন্টামলিকুলার, এরকম করে হতে পারে। মানে যতগুলো একটা এলিমেন্টারি রিঅ্যাকশনে ইফেক্টিভ কলিশনের মাধ্যমে যতগুলো মলিকুল রিঅ্যাকশন করে প্রোডাক্ট তৈরি করবে, তাহলে সেই রিঅ্যাকশনটাকে বলা হবে, যতগুলো মলিকুল পার্টিসিপেট করবে সেই সংখ্যাটাকে বলা হবে ওই রিঅ্যাকশনের মলিকুলারিটি। তাহলে যদি একটা পার্টিসিপেট করে ইউনিমলিকুলার, যদি 2টা পার্টিসিপেট করে বাইমলিকুলার, যদি 3টা পার্টিসিপেট করে টারমলিকুলার বা ট্রাইমলিকুলার, বা 4টা পার্টিসিপেট করলে টেট্রামলিকুলার, এরকম করে যতগুলো পার্টিসিপেট করবে সেই অনুযায়ী আমরা নাম্বারের প্রিফিক্স হিসেবে শুধু নাম্বারটা বসিয়ে দেবো, সাথে মলিকুলার ওয়ার্ডটা অ্যাড করে দিব, দেন ইউ উইল গেট দ্য নেম অফ দ্য রিঅ্যাকশন। ওকে, তাহলে এখন একটা এক্সাম্পল দেখি। Thus the molecularity of an elementary reaction can be 1 2 3 and many more. যতগুলো মলিকুল থাকবে তার সংখ্যার উপর ভিত্তি করে আমরা ওই বিক্রিয়াটাকে নাম দিব ইউনিমলিকুলার, বাইমলিকুলার, ট্রাইমলিকুলার, টেট্রামলিকুলার, হোয়াটএভার। So according to as 1 2 3 reactant molecules are participating in the reaction, the elementary reactions having molecularity 1 2 3 are called unimolecular। সবই বলা হলো। তাহলে এই যে একটা এক্সাম্পল দেখো, এ থেকে প্রোডাক্ট তৈরি হলো, যেমন এই যে যদি আমরা ব্রোমিন মলিকুলের সাথে, শুধু ব্রোমিন মলিকুল নেই, ব্রোমিন মলিকুলটা নিয়ে তুমি একটু হিট করো, তাহলে হিট করো, অথবা ইউভি লাইট, হিট বা ইউভি লাইট দিলে সেক্ষেত্রে এই ব্রোমিন মলিকুলটা কি হবে, ভেঙে ব্রোমিন অ্যাটমে কনভার্ট করবে। হ্যাঁ, ব্রোমিন মলিকুল যদি আমরা হিট করি সেক্ষেত্রে শুধু ব্রোমিন না, এরকম আরো অনেক গ্যাস আছে, অক্সিজেনকে বলো, নাইট্রোজেনকে বলো, তারপরে কার্বন ডাই অক্সাইডকে বলো, সেক্ষেত্রে এটা ভেঙে গিয়ে কার্বন আর অক্সিজেন তৈরি করবে। ব্রোমিনকে ভেঙে, সেক্ষেত্রে ব্রোমিন মলিকুল ভেঙে ব্রোমিন অ্যাটম তৈরি করলো। তাহলে এই যে বিক্রিয়াটা, এখানে ওয়ান মলিকুল ইজ এনাফ টু ফর্ম দ্য প্রোডাক্ট। আর এই যে আমরা এখানে হিট করছি, যে আসলে এইটা আমাদের রিঅ্যাকশনটা মানে রেটটাকে ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে,
কিন্তু এইটাকে আমরা রিঅ্যাক্ট্যান্ট হিসেবে বলতে পারি না। ইভেন ক্যাটালিস্টকেও আমরা রিঅ্যাক্ট্যান্ট হিসেবে বলবো না, যে সেটা আমরা পরবর্তীতে দেখাবো যদি কোনো সময় কোনো জায়গায় মানে রিঅ্যাকশন রেটের সাথে ক্যাটালিস্টের সম্পর্ক কি আছে তো সেইগুলো। তাহলে এই যে আমরা রিঅ্যাকশনটা দেখলাম, এখানে শুধুমাত্র রিঅ্যাক্ট্যান্ট হলো 1 মোল ব্রোমিন মলিকুল, তাই না? 1 মোল ব্রোমিন মলিকুল রিঅ্যাক্ট করে 2টা ব্রোমিন অ্যাটম তৈরি করলো। তাহলে এই ধরনের রিঅ্যাকশনটাকে আমরা বলতে পারি যে ইউনিমলিকুলার রিঅ্যাকশন। আবার আরেকটা দেখো, ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড এ হলো এর ফর্মুলা। এই ম্যালিক অ্যাসিডকে যদি ওরকম করে মানে ট্রান্সফরমেশনের কথা বলি, অথবা এটা ইন্টারকনভার্সন, আইসোমারাইজেশন। তাহলে এই যে একটা মলিকুল আছে ম্যালিক অ্যাসিড, এইটা আইসোমারাইজ করে ফিউমারিক অ্যাসিড হিসেবে ফর্ম করলো। তাহলে এই যে ফিউমারিক অ্যাসিড, তাহলে এই মলিকুলটা আর এই মলিকুলটার মধ্যে পার্থক্য কি দেখতে পাচ্ছ কিভাবে হয়? শুধুমাত্র এই যে কার্বক্সিলিক গ্রুপ, তাই না, এখানে দুইটার এই ডাবল বন্ডের একই সাইডে 2টা কার্বক্সিল গ্রুপ আছে, আর এখানে আছে কি অপোজিট সাইডে এইটা একটা কার্বক্সিলিক অ্যাসিড আর এইটা একটা। তাহলে ওই সিস ট্রান্স আইসোমার যেটা আর কি, সেরকম একটা আইসোমারাইজেশন রিঅ্যাকশন এখানে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই যে ম্যালিক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিড, তাহলে এটা আইসোমারাইজেশন রিঅ্যাকশনের মাধ্যমে শুধু এক মলিকুল রিঅ্যাকশন করে আমরা এই মলিকুলটা পাচ্ছি। দ্যাট মিন্স this reaction is a kind of unimolecular reaction. আচ্ছা, তাহলে আমরা ইউনিমলিকুলার রিঅ্যাকশনটা কি সেটা বুঝলাম। সিমিলারলি যদি কোনো একটা রিঅ্যাকশনে 2টা 3টা 4টা 5টা এরকম করে যতগুলো মলিকুল, তবে অবশ্যই সেটা কি হতে হবে এলিমেন্টারি রিঅ্যাকশন, মানে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। মাল্টিপল স্টেপের রিঅ্যাকশনের কথা আমি এখনো যাইনি, মাল্টিপল স্টেপে আমরা যাব, তো তখন সেটা বলবো যে মাল্টিপল স্টেপের মলিকুলারিটি কিভাবে ডিটারমিন করা হয়। সো তাহলে এখন আমরা একটা জিনিস দেখি যে হোয়াই হাই মলিকুলারিটি রিঅ্যাকশনস আর রেয়ার। আচ্ছা, তাহলে এই যে তোমরা কেউ কি বলতে পারবা যে এই আমি মলিকুলারিটি এই যে একটা রিঅ্যাকশনের কথা দেখালাম, এটা না আমার এই যে একটা ফিগার আছে। আচ্ছা, তাহলে এখান থেকে বলি যে কোনো একটা রিঅ্যাকশন, মানে আমরা বলেছি একটা রিঅ্যাকশনে যতগুলো মলিকুল পার্টিসিপেট করবে তার সংখ্যাকে বলেছি এলিমেন্টারি রিঅ্যাকশনে, এবং এফেক্টিভলি কলিশন। সো সেক্ষেত্রে আমরা হাই মলিকুলারিটি রিঅ্যাকশনের জন্য পাই না কেন, অথবা একটা রিঅ্যাকশনে তার মলিকুলারিটি 3 বা 4 বা 5 এরকম করে নরমালি এরকম পাওয়া যায় না। তোমাদের কারো কোনো আইডিয়া আছে যে এটা আসলে কেন হয় না? একটা রিঅ্যাকশনে হাই মলিকুলারিটি 4 বা 5 মলিকুলারিটি, মানে একটা বিক্রিয়ায় 4টা বা 5টা মলিকুল, তুমি নরমালি আমরা যখন বিক্রিয়া লিখি বেশিরভাগ ক্ষেত্রে দেখবা কি হয় 2টা রিঅ্যাকট্যান্ট বা 3টা রিঅ্যাকট্যান্ট। তা সেক্ষেত্রে ওই মানে বাইমলিকুলার অথবা ট্রাইমলিকুলার এই এই পর্যন্তই মোটামুটি শেষ হয়ে যায়। আমি মানে হয়তোবা 5টা রিঅ্যাকট্যান্ট বিশিষ্ট কোনো বিক্রিয়া আমি আজ পর্যন্ত দেখেছি বলে মনে পড়ে না। সো সেক্ষেত্রে আমরা এই কথার প্রশ্নটা হলো যে হোয়াই উই ক্যান নট হ্যাভ দ্য হাই মলিকুলারিটি রিঅ্যাকশন। তাহলে তোমাদের কারো কোনো আইডিয়া আছে যে এটা কেন হয় না? চিন্তা করতে পারো? রেসপন্স করো, হ্যাঁ জানি না বা এরকম কিছু বলতে পারো যে তোমরা যদি না জানো ফাইন, কারণ আমি এখানে পড়াতে আসছি, তোমাদেরকে বুঝাইতে আসছি। তোমাদের কাছে আমি জানতে চেষ্টা করছি যে আসলে তোমরা জানো কিনা। যদি জানো তাহলে সেক্ষেত্রে তোমরা মানে যেজন জানো সবার কাছ থেকে আমরা একটু তার কাছ থেকে সবাই শুনতে পারবে। বাট না জানলে কোনো আপত্তি নেই, কারণ তোমরা এখানে শিখতে আসছো, আমি তোমাদের শিখাবো এনিওয়ে। সো যদি না জানো ফাইন। তাহলে আসলে একটা রিঅ্যাকশন আমি বলেছি যদি 2টা রিঅ্যাকট্যান্ট থাকে, 2টা রিঅ্যাকট্যান্ট থাকলে তাহলে সেক্ষেত্রে এই যে মলিকুল আমার 2টা হাত, এই 2টা মলিকুল একসাথে পারফেক্টলি কলিশন হতে পারে, তাই না? সেটা যদি ওর এনার্জিটা তার রিঅ্যাকশন ব্যারিয়ার অথবা অ্যাক্টিভেশন এনার্জিকে ওভারকাম করতে পারে, তাহলে ওখান থেকে একটা প্রোডাক্ট পাবো। সো সেই ক্ষেত্রে আমরা মলিকুলারিটি পাচ্ছি 2। এখন যদি 3টা মলিকুল থাকে রিঅ্যাকশনে, তাহলে 3টা মলিকুল একসাথে কোলাইড করার পসিবিলিটি, সেটা মনে করো যে
দুইটা মলিকুল একসাথে কোলাইড করার পসিবিলিটি এইরকম ধাক্কা। এরপরে যদি তিনটা মলিকুলের কথা বলি, তাই না, এই যে একটা মলিকুল আর আমার হাত দুইটা মলিকুল, তাই না। এখন এই আমার হাত এইটার সাথে ধাক্কা লাগতে পারে একবার, আবার এই বাঁ হাতটা এটার সাথে ধাক্কা লাগতে একবার, কিন্তু পসিবিলিটিটা তিনটা মলিকুল একসাথে কোলাইড করবে, এই পসিবিলিটিটা কি কমে আসবে না বেড়ে যাবে? কোনটা চিন্তা করো? বুঝতে পারছো কিছু আমি কি বলেছি? যে হ্যাঁ, যা বলছি যে দুইটা মলিকুল যদি মনে করো, শুধু আমার এই দুইটা হাত এটা বাদ দিলাম, আমার দুইটা হাত একটা আরেকটার সাথে দুইটা মলিকুল, তাহলে এই দুইটা মলিকুল, আরো একটা জিনিস আছে, মলিকুলটা আমার হাতেই আছে, দাঁড়াও দেখছো মলিকুল? ও দেখা যায় না, আমি তো ভিডিওটা একটু করি, দাঁড়াও কোথায় গেল, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এটাকে নান করে দেই, তাহলে মলিকুল গুলো ভালো দেখতে পাবো আমার। আচ্ছা এইবার দেখো, এ হলো দুইটা অরেঞ্জ, দুইটা মলিকুল সোজা, তাই না? আমরা তো মলিকুল গুলোকে এরকম রাউন্ড হিসেবে চিন্তা করি। তা এখন এই দুইটা মলিকুল যদি একটা আরেকটার সাথে কোলাইড করে, তাহলে প্রোডাক্ট হওয়ার পসিবিলিটি আছে। তাহলে এখন এইটার সাথে একটার সাথে আরেকটা কোলিশন হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি, তাই না? এখন আমরা যদি আরেকটা মলিকুল নেই, তিনটা মলিকুল, তাহলে তিনটা মলিকুল একসাথে কোলাইড করার পসিবিলিটি এটা কি বাড়বে না কমবে? যে মনে করো এটার সাথে একটা কোলিশন হতে পারে, আবার এটার সাথে একটা কোলিশন হতে পারে, আবার এইটার সাথে এটা কোলিশন হতে পারে। তাহলে এখন যদি আমরা বলি যে তিনটা মলিকুল তিন দিক থেকে এসে একই সাথে কোলিশন একই টাইমে হবে, তাহলে সেই পসিবিলিটিটা বেশি হবে না কম হবে? স্যার বেশি। চিন্তা করে বলো। স্যার বিকজ কাইনেটিক ফোর্স তো স্যার সবগুলাতেই আছে। সবগুলোতে আছে, ঠিক আছে। তাহলে আমি যে প্রথমে বলেছি যে এই একটা দুইটা মলিকুল যখন কাছাকাছি আসবে, মনে করো এই দুইটা যদি কোলাইড করে, তাহলে এই দুইটা মলিকুল দূরে সরে যেতে পারে, থার্ড মলিকুল কি কাছে আসবে? থার্ড মলিকুল আসলে কি একে দুজনকে পাবে, এই দুইটাকে? মানে আমাদের দরকার হলো পারফেক্ট কলিশন, করবে না, পারফেক্ট কলিশন। স্যার কোলাইড করবে না। হ্যাঁ এক্স্যাক্টলি, একই টাইমে কোলাইড করার পসিবিলিটিটা কমে যাবে। সো আমরা এখানে দেখালাম যে যদি দুইটা মলিকুল হয় সেক্ষেত্রে পসিবিলিটিটা অনেক হাই, তাহলে সেক্ষেত্রে, আর তিনটা যদি হয় সেক্ষেত্রে তিনটা একসাথে কোলাইড করার পসিবিলিটিটা অনেক কমে যাবে। এরপরে যদি আরো একটা চলে আসে, তাই না, আরো একটা যদি হয় সেক্ষেত্রে কি হবে পসিবিলিটিটা? কারণ মনে করো এই যে আমার এই হাতে তিনটা মলিকুল আছে, এই যে আরেকটা মলিকুল, এই তিনটা, তাহলে প্রথমে দেখালাম দুইটার থেকে সেক্ষেত্রে পসিবিলিটিটা যত বেশি, তিনটা আসলে এই এক হাতের দুইটা, এই দুইটার সাথে কলিশনটা যত ভালো হবে, তখন তৃতীয়টা যদি নিয়ে আসি, তাহলে এই একটার সাথে একটা কোলাইশন হতে পারে, আবার এইটার সাথে এইটার কোলিশন হতে পারে। সে যদি কোলিশন হয় তারপরে কি হবে? তখন আমার চারটা মলিকুল যদি থাকে, তার মানে কি প্রত্যেকটা মলিকুল একই সাথে একই টাইমে, মানে এক্সাক্ট টাইমে কোলিশন হওয়ার পসিবিলিটিটা অনেক কমে যাবে। সো সেই কারণেই যে আমরা বলি যে যত বেশি মলিকুল থাকবে তাদের মধ্যে মানে ইফেক্টিভ কোলিশনের নাম্বার অনেক কমে যাবে। সো আমরা যে রিঅ্যাকশন গুলো দেখি, বেশি মলিকুল থাকলে, বেশি মলিকুল মানে কি একই টাইপের নয়, ভিন্ন টাইপের বলছি। কিন্তু তোমরা যদি বলো যে রিঅ্যাকশন রেটটা বৃদ্ধি পায়, যে কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে, তোমাদের মাথার মধ্যে হয়তো এইটা আইডিয়া আছে যে তোমরা জানো কি যে কোনো একটা রিঅ্যাকশনের কনসেন্ট্রেশন বাড়ানো হলে সেক্ষেত্রে রিঅ্যাকশন রেটটা বাড়ে। বিষয়টা কিন্তু এটার উল্টা। কারণ কি, যখন কনসেন্ট্রেশন বাড়ে তখন একই টাইপের মলিকুলের সংখ্যা অনেক বেশি বাড়ে, তাই না? তখন দুইটা রিঅ্যাকট্যান্ট যদি থাকে, মনে করো আমার হাতে এই যে একটা আছে এক ধরনের রিঅ্যাকট্যান্ট, আর প্রথমে এখন আছে এই ডান হাতেরটা আছে মনে করো অন্য আরেক ধরনের রিঅ্যাকট্যান্ট এ আর বি। তাহলে এ আর বি এর মধ্যে যখন কলিশনটা হয়, পসিবিলিটি, তার মানে কি রিঅ্যাকশনটা হবে শুধু এ এবং বি এর মধ্যে, তাহলে
এই যে পসিবিলিটিটা এ এবং বি এর মধ্যে কলিশনের পসিবিলিটি যা আছে, এখন যদি আমি এই ডান হাতে মানে একই ধরনের আরো বেশি মলিকুল অ্যাড করি, একটার জায়গায় এখন তিনটা হয়ে গেল, তিনটা, তাহলে এখন এই বাঁ হাতের মলিকুলটা এই মলিকুলের সাথে এর যে কোনো একটার সাথে রিয়াকশন ধাক্কা লাগলেই কিন্তু রিয়াকশনটা হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে এই একটার সাথে যদি শুধুমাত্র একটা মলিকুল থাকতো তাহলে তার সাথে কলিশনের পসিবিলিটি, এখন তিনটা মলিকুল আছে একই ধরনের, তাহলে সেই তিনটা মলিকুলের সাথে কলিশনের পসিবিলিটি কি বাড়বে না কমবে? বলো। স্যার বাড়বে। এক্স্যাক্টলি, তার মানে একই ধরনের যখন দুইটা মলিকুলের কথা বলছি, শুধু দুইটা মলিকুল, তাহলে একটা মলিকুল এখানে আমি বাড়াচ্ছি, তার মানে কি কনসেন্ট্রেশন বাড়াচ্ছি। কনসেন্ট্রেশন বাড়ানো মানে কি, ওই একই মলিকুলের অনেকগুলো মলিকুল আমি অ্যাড করছি। তো সেক্ষেত্রে এই আমার বা হাতে মনে করো একটা মলিকুল আছে, সেই মলিকুলের সাথে একটা মলিকুল, আমার এই ডান হাতে যদি একটা মলিকুল থাকতো তাহলে এই দুইটার কলিশনের যে পসিবিলিটি, তার তুলনায় যদি আমার ডান হাতে তিনটা মলিকুল থাকে তাহলে রিয়াকশন তো শুধু হবে একটা মলিকুলের সাথে একটা মলিকুল। তাহলে সেই ক্ষেত্রে যদি আমার এই ডান হাতে তিনটা মলিকুল থাকে, তাহলে বাঁ হাতের যে মানে বাঁ হাতের মলিকুলটা যে কোনো একটা মলিকুলের সাথে কোলাইড করলেই রিয়াকশনের প্রোডাক্ট পাওয়ার কথা। তাহলে সেক্ষেত্রে পসিবিলিটিটা যদি এই কনসেন্ট্রেশন বাড়ানো হয়, সেক্ষেত্রে রেটটা কেন বাড়ে, সেটা হলো এটা যে যেহেতু নাম্বার অফ মলিকুলস, কোনো একটা কম্পোনেন্টের নাম্বার অফ মলিকুল বেড়ে যায়, তখন অন্য কম্পোনেন্টের সাথে রিয়াকশনের পসিবিলিটি বা কলিশনের পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। কিন্তু যদি ভিন্ন 4 রকমের মলিকুল আমি নিয়ে নেই, তাহলে প্রত্যেকটা মলিকুল একসাথে কোলাইড করার ফলে কেবল প্রোডাক্ট হতে পারবে। সো 4টা ডিফারেন্ট টাইপের যদি মলিকুল থাকে তাহলে সেক্ষেত্রে তাদের কলিশনটা, ইফেক্টিভ কলিশনের পসিবিলিটি অনেক কমে যাবে। যেটা দুইটার জন্য যতটুকু থাকবে, তিনটার জন্য তার থেকে একটু কমবে, চারটার জন্য আরো কমবে, পাঁচটা হলে আরো কমবে। কারণ হয়তোবা দুইটার সাথে কলিশন হচ্ছে, অথবা এই দুই হাতের দুইটার সাথে কলিশন হচ্ছে, ফাইন, তাই দুইটার সাথে কলিশন হচ্ছে, কিন্তু এই দুইটা যখন কলিশন হবে তার সাথে সাথে কি হবে, এই যে এটার সাথেও কলিশন হতে হবে, এটার সাথেও কলিশন হতে হবে, এবং এরকম করে কলিশন হতে হবে। 4টা মলিকুল একসাথে যদি পারফেক্টলি কোলাইড করে তখন রিয়াকশনটা হবে। So that the possibility of colliding 4 molecules of different types, মানে 4টা ভিন্ন ধরনের মলিকুল একসাথে কোলাইড করার বা কলিশন হওয়ার পসিবিলিটিটা অনেক কম। So that the molecularity, that means high molecularity of the reaction is not very often, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা পাওয়া যায় না। বোঝা গেল কথা আমার? কারো কোনো প্রশ্ন আছে? কার কাছ থেকে নয়েজ আসছে প্লিজ মিউট করো। হ্যাঁ, এই যে এখানে যে কথা বলছি, দেখো দুইটা মলিকুল যদি থাকে তাহলে তার কলিশন প্রফিসিয়েন্সি বা এফিসিয়েন্সি, তো সেক্ষেত্রে এফেক্টিভ কলিশন এটার সাথে এইটা কোলাইড করার পসিবিলিটি যা আছে, এখন এই দুইটা মলিকুল মনে করো প্রত্যেকটাই 3টা মলিকুলেই যদি একসাথে কোলাইড করতে চায় তাহলে এইটা এদিকে আসতে হবে, এটা দিকে আসতে হবে, এটা দিকে আসতে হবে, 3টা একসাথে। আবার এই মলিকুলটা এর সাথে কোলাইড করতে পারে, এই মলিকুলটা এর সাথে কোলাইড করতে পারে, এটা এর সাথে কোলাইড করতে পারে, তাহলে 3টা মলিকুল একসাথে কোলাইড করার পসিবিলিটিটা অনেক কমে যাবে। ঠিক একইভাবে 4টা তার থেকেও কমে যাবে। সো দ্যাট দ্য মলিকুলারিটি অফ দ্য রিয়াকশন, তার মানে কি এই ধরনের বিক্রিয়া এতটা ইফেক্টিভ না। এটা যতটা ইফেক্টিভ এর চাইতে এটা আরো কম ইফেক্টিভ, এইটা সবচেয়ে ভালো। সো এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে কোনো একটা এলিমেন্টারি রিয়াকশনে 3টা 4টা বা 5টা যদি রিঅ্যাকট্যান্ট থাকে তাহলে তার মধ্যে কলিশন বা ইফেক্টিভ কলিশনের সংখ্যা অনেক কমে যায়, যে কারণে এই ধরনের বিক্রিয়া নরমালি হয় না। সো দ্য molecularity for a reaction cannot be very high. এই যে এখানে আমি কথাগুলো বলেছি, আমার আর বলার দরকার নেই। তাহলে মলিকুলারিটি অফ এ কমপ্লেক্স রিঅ্যাকশন, একটা কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে মলিকুলারিটি কি অথবা কিভাবে আমরা ডিটারমিন করতে পারি।
সো মোস্ট কেমিক্যাল রিয়াকশনস আর কমপ্লেক্স রিয়াকশনস। এটা আসলে দুনিয়াতে আমরা যত রিয়াকশন দেখি অধিকাংশ ক্ষেত্রেই এটা কমপ্লেক্স রিয়াকশন। যেমন আমি যে কার্বন ডাইঅক্সাইড রিয়াকশন, কার্বন ডাইঅক্সাইড ফরমেশনটা বলছি, সেটাকেও কিন্তু আমরা কমপ্লেক্স রিয়াকশন হিসেবে বলতে পারি। কারণ কার্বন প্রথমে কি করছে, কার্বন একটা মলিকুল রিয়াকশন করে তার সাথে হাফ মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি করলো, মানে পার্শিয়াল অক্সিডেশন। তাহলে পার্শিয়াল অক্সিডেশন অফ কার্বন, সেখানে আমরা পাচ্ছি কি, প্রথমে কার্বন মনোক্সাইড, তারপরে আরো হাফ মোল অক্সিজেন বিক্রিয়া করে তখন তৈরি করলো কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আমাদের একটা মানে পার্শিয়াল অক্সিডেশন, অথবা আমরা এখানে টোটাল ওভারঅল রিয়াকশনটা কি হচ্ছে, 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন, আর একটা কার্বন অ্যাটম এর সাথে 1 মোল অক্সিজেন মলিকুল বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড ফর্ম করলো। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু দুইটা স্টেপে আমরা দেখাইছি, একটা স্টেপে হতে পারে, দুইটা স্টেপে হতে পারে। তাহলে যদি কোনো বিক্রিয়া মিনিমাম দুইটা স্টেপে হয়, তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলবো কমপ্লেক্স রিয়াকশন। তাহলে ওই বিক্রিয়ার মলিকুলারিটি আমরা কিভাবে বের করি, বা কি, তার দুই একটা এক্সাম্পল দেখি। তাহলে মোস্ট কেমিক্যাল রিয়াকশনস আর কমপ্লেক্স রিয়াকশনস, দিস অকার ইন সিরিজ অফ স্টেপস। আমি দুইটা স্টেপের কথা বলেছি, কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করার। প্রথমে একটা স্টেপে হলো যে কার্বন অক্সিজেনের সাথে রিয়াকশন করে কার্বন মনোক্সাইড ফর্ম করে, আবার কার্বন মনোক্সাইড বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করলো। তাহলে সিরিজ অফ স্টেপস, এরকম আরো অনেক মাল্টিপল স্টেপ বিশিষ্ট রিয়াকশন থাকতে পারে। আমি একটা বললাম, শুধু দুইটা স্টেপ বিশিষ্ট। আচ্ছা, ইচ স্টেপ ইজ অ্যান এলিমেন্টারি রিয়াকশন, মানে যতগুলো স্টেপ থাকবে প্রত্যেকটা স্টেপকে আমরা এলিমেন্টারি রিয়াকশন হিসেবে চিন্তা করব। The stepwise sequence of elementary reaction that convert reactions to products is called the mechanism of reaction. যেটা আমরা আগে থেকেই জানি যে যে কোনো একটা অর্গানিক রিয়াকশনের ক্ষেত্রে তোমরা যখন এই এস্টারিফিকেশন রিয়াকশন কালকে পরীক্ষা দিলা, সেখানে ছিল যে এস্টারিফিকেশন রিয়াকশনের মেকানিজম। তাহলে ওই যে মেকানিজমটা, তার মানে কি, প্রত্যেকটা ধাপে ধাপে কিভাবে বিক্রিয়াটা হচ্ছে বা রিয়াকশনটা কি হচ্ছে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে, তাহলে এই যে এটাকে বলা হয় মেকানিজম। সো ইন এনি মেকানিজম সাম অফ দ্য স্টেপস উইল বি ফাস্ট, আদার্স উইল বি স্লো। ডেফিনেটলি, কারণ যে একটা রিয়াকশনের মধ্যে 3টা 4টা যদি স্টেপ থাকে, সবগুলো স্টেপ একই স্পিডে হয় না, কোনোটা খুব দ্রুত হয়, কোনোটা খুব স্লো হয়। যেমন আমরা রিয়াকশন যখন মেকানিজম দেখেছি, একবার হয় কি কার্বনিয়াম আয়ন ফর্ম করে, তারপরে আরেকটা কি ইলেকট্রোফাইল তৈরি করে, সেই ইলেকট্রোফাইল তৈরি করার পরে সেই ইলেকট্রোফাইল গুলো কি করছে, এর সাথে যুক্ত হচ্ছে। তো একটা স্টেপ, প্রথম একটা স্টেপ দেখলাম, সেই স্টেপটা হয়তো বা খুব স্লো, পরের স্টেপটা অনেক দ্রুত, অথবা প্রথম স্টেপটা খুব ফাস্ট, দ্বিতীয় স্টেপটা খুব স্লো। তো এরকম হতে পারে। সো যতগুলো স্টেপ থাকবে সবগুলো স্টেপেই যে একই স্পিডে হবে, that is not necessary. So others will be slow, একটা খুব ফাস্ট হতে পারে, বাকিগুলো স্লো হতে পারে, অথবা একটা মাত্র খুব স্লো হতে পারে, বাকি দুইটা তিনটা খুব ফাস্ট হতে পারে। The reaction can proceed no faster than its slowest step. আচ্ছা, এই যে একটা কথা, যে আসলে যেহেতু একটা রিয়াকশন কয়েকটা মাল্টিপল স্টেপের, মানে কয়েকটা স্টেপের কম্বিনেশন, তাহলে ওই রিয়াকশনের ওভারঅল রেট কখনোই কি, মানে স্লোয়েস্ট যে স্টেপটা থাকবে, মনে করো 3টা স্টেপ আছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, 3টা স্টেপ, এর ভিতরে মনে করলাম যে স্লোয়েস্ট স্টেপটা হলো সি থেকে ডি। তাহলে এই যে স্টেপটা, ওই একটা স্টেপের জন্য যে সময় লাগবে ওভারঅল রিয়াকশনের জন্য তো তার থেকে বেশি সময় লাগবে, কারণ প্রথমে এ থেকে বি, তার জন্য একটু যতটুকু সময় লাগুক না কেন, ফ্র্যাকশন সেকেন্ড লাগুক, বা 0.1 সেকেন্ড বা 0.2 সেকেন্ড, অথবা 10⁻⁻6 সেকেন্ড, এরকম হতে পারে, মাইক্রো সেকেন্ড, তো সেটাও আমরা বলতে পারি। তবে একটা সময় তো লাগবেই, সে যত স্লোই হোক না কেন, 10⁻⁹ সেকেন্ড হতে পারে, ইভেন 10⁻12 সেকেন্ড পর্যন্ত হতে পারে, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড, এরকম করে আমরা বলতে পারি। তবে সবচেয়ে স্লো যে স্টেপটা আমি বলেছি সি থেকে ডি, তাহলে ওভারঅল রিয়াকশনটা কি কখনোই ওই একটা স্টেপের থেকে দ্রুত হতে পারবে?
মানে আমরা রিঅ্যাকশনটা বলেছি তিনটা স্টেপের মধ্যে এ থেকে বি অনেক ফাস্ট, খুব কম সময় লাগে, বি থেকে সি সেটাও ফাস্ট, খুব কম সময় লাগে, সি থেকে ডি এটা হলো খুব স্লো, মনে করো 10 সেকেন্ড সময় লাগলো বা 20 সেকেন্ড সময় লাগলো। তাহলে ওভারঅল এই রিঅ্যাকশনটা কখনোই ওই যে 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের কথা বলেছি ওই 20 সেকেন্ডের থেকে বা 20 সেকেন্ডের কম সময়ে বিক্রিয়াটা হতে পারবে না। তাহলে সেক্ষেত্রে কি ওই যে স্টেপ 1 স্টেপ 2 এর জন্য আমার যতটুকুই সময় লাগুক না কেন 0.1 সেকেন্ড বা 0.2 সেকেন্ড করে, তো সেক্ষেত্রে ওভারঅল জাস্ট 0.1 প্লাস 0.2 প্লাস 10, তাহলে 10.3 সেকেন্ড এই সময়ে আমাদের টোটাল বিক্রিয়াটা হচ্ছে। কিন্তু আমরা যখন রেটটা ডিটারমিন করব কোনো একটা কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে, সেই রেটটা ডিটারমিন করতে যে ওই যে ফার্স্ট যে স্টেপ গুলো আছে সেই স্টেপের রেটটাকে আমরা ডিটারমিন করব না, শুধুমাত্র স্লোয়েস্ট যে স্টেপটা আছে ওই স্টেপের রেটটাকে ডিটারমিন করে ওইটাই বলে দিব যে আসলে দিস ইজ দা ওভারঅল। কারণ ওই 10 সেকেন্ডের তুলনায় 10.3 সেকেন্ড আর 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডের সাপেক্ষে যদি আমরা 10.3 সেকেন্ড বলি তো সেক্ষেত্রে মানে জাস্ট কোয়াইট সিমিলার উইদিন এরর। তো সেক্ষেত্রে আমরা ওই ফার্স্ট যে রেট দুইটা স্টেপ আছে ওই দুইটা স্টেপ আমরা কনসিডার করছি না, তাহলে স্লো যে স্টেপটা আছে বা স্লোয়েস্ট যে স্টেপটা আছে সেই স্টেপের যে রিঅ্যাকশন রেটটা এইটাকেই আমরা কোনো একটা রিঅ্যাকশনের জন্য এই বলবো। তাহলে এখন ওই যে স্লোয়েস্ট স্টেপ, তাই না, স্লোয়েস্ট স্টেপে মলিকুলারিটিটা কত ওইটাকেই আমরা এই যে কমপ্লেক্স রিঅ্যাকশন তার মলিকুলারিটি হিসেবে চিন্তা করব। বাট ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টেপের আমরা মলিকুলারিটি ডিফাইন করতে পারি, বাট ওভারঅল আমাদের ডিফাইন করার দরকার নেই, অথবা লাস্টলি স্লোয়েস্ট যে স্টেপটা থাকবে সেই স্টেপের মলিকুলারিটিটাই হলো আমাদের রিঅ্যাকশনের মলিকুলারিটি। আচ্ছা, তাহলে এই যে একটা বিক্রিয়া দেওয়া আছে, the slowest step is the rate determining step of the reaction, the decomposition of N2O5 কে যদি আমরা ডিকম্পোজ করি তাহলে 4NO2 প্লাস অক্সিজেন মলিকুল পাওয়া যায়, is an example of a complex reaction. It occurs by the following steps. দেখি কয়টা স্টেপ আছে কি হয়। স্টেপ 1, প্রথম স্টেপে কি হচ্ছে N2O5 ভেঙে গিয়ে NO2 and NO3 এটা ফর্ম করে, তারপরে এই NO2 আবার NO3 একসাথে যুক্ত হয়ে NO NO2O2 এটা তৈরি করলো। স্টেপ 3 নম্বর স্টেপে গিয়ে দেখা গেল কি যে এই যে NO এবং এই যে আবার NO3 ছিল এই দুইটা মিলে নতুন করে ফর্ম করছে NO2। সো আলটিমেটলি আমাদের রিঅ্যাকশন ছিল কি এই যে যেটা দেখাইছি 2NO2O5, তাহলে 2N2O5 ফর্ম করছে 4NO2 প্লাস O2, তাহলে এখানে ঠিক তাই আসলো। তাহলে ওভারঅল দেখা যাচ্ছে কি এই বিক্রিয়াটা তিনটা স্টেপে হচ্ছে, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3, তাহলে এর ভিতরে দুইটা স্টেপ আমরা দেখতে পাচ্ছি স্লো, তাহলে এইটাও স্লো এইটা স্লো। তাহলে সেই ক্ষেত্রে আমরা মানে স্লোয়েস্ট স্টেপ এটা আসলে মেনশন করে দেওয়া হয়নি এখানে, তবে একটা জিনিস কি যে এই যে স্লোয়েস্ট স্টেপ এখানে দুইটা মলিকুল আছে, তাহলে দুইটা মলিকুলের মধ্যে কলিশন যতটা পসিবিলিটি থাকবে এর পসিবিলিটিটা তার থেকে বেশি হবে, কারণ এটা তো অটোমেটিক্যালি ইটসেলফ ডিকম্পোজ করবে, একে কারোর সাথে কোলাইড করতে হবে না। তাহলে এইটার তুলনায় এইটার স্টেপটা বা এইটার রেটটা একটু দ্রুত হবে, কারণ এখানে দুইটা মলিকুলের মধ্যে কলিশন হতে হবে, তাহলে কলিশন হলে তখন কেবল এই প্রোডাক্টগুলো পাওয়া যাবে। সো এই স্টেপটাকেই আমরা তখন স্টেপ 2 এটাকেই তখন আমরা স্লোয়েস্ট স্টেপ বলবো বা রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে এই যে স্টেপ এই স্টেপের মলিকুলারিটিটা কত এখান থেকে যদি দেখি, এখানে আছে 1 মোল এখানে আছে 1 মোল, তাহলে এই যে 2 মোল বিক্রিয়া করে তার বিক্রিয়া থেকে প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে। সো the molecularity of this reaction is 2, or আমরা ওভারঅল আসলে এখানে মলিকুলারিটি ভাবে ডিফাইন করি না, তারপরেও যদি আমরা ডিফাইন করতে চাই দেন দিস ইজ দা স্লোয়েস্ট স্টেপ, এন্ড স্লোয়েস্ট স্টেপের
যে মলিকুলারিটি সেটা হলো এই রিঅ্যাকশনের মলিকুলারিটি, এবং রেট ডিটারমাইন যখন করতে যাব তখন আমরা এই রিঅ্যাকশন রেটটাই, এই রিঅ্যাকশনটা কত সময় লাগে, তাহলে এই বিক্রিয়ার জন্য এই রেটটাকে আমরা সেভাবেই ডিফাইন করব যে দিস ইজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ, সো দ্য রেট অফ দ্য রিঅ্যাকশন ফর দিস রিঅ্যাকশন উইল বি দ্য স্টেপ 2। স্টেপ 2 এর জন্য যে রেট হবে সেটাই হলো আমাদের রেট। আচ্ছা, ইচ এলিমেন্টারি রিঅ্যাকশন হ্যাজ ইটস ওন মলিকুলারিটি, এটা অবশ্যই যে প্রত্যেকটা এলিমেন্টারি রিঅ্যাকশনের জন্য ইন্ডিভিজুয়াল রেটটা কত। সো ইচ এলিমেন্টারি রিঅ্যাকশন হ্যাজ দ্য মলিকুলারিটি, ওকে, each elementary reaction has its own molecularity equal to the number of molecules or atoms participating in it. It is meaningless to give the molecularity of the overall reaction. আমি যে কথাটা বলেছিলাম যে আসলে এই যে ওভারঅল বিক্রিয়াটা, এই বিক্রিয়ার মলিকুলারিটি দেওয়াটা বা হিসাব করাটা একটু মানে ইউজলেস, যা আমাদের কোনো প্রয়োজন পড়ে না। যে এই বিক্রিয়াটার মলিকুলারিটি যদি বলতে যাই তা সেক্ষেত্রে আমাদেরকে এই প্রত্যেকটা স্টেপ দেখায় দেখায় তখন আমাদেরকে বলতে হবে যে এই স্টেপের রেসপেক্টে মলিকুলারিটি এত, এটা রেসপেক্টে 2, এটা রেসপেক্টে 2। তো সেক্ষেত্রে ওভারঅল আমরা তাহলে কি সেক্ষেত্রে এই মলিকুলারিটি কি 2 2 4 আর 2 6 বলবো না, সেটা আমাদের এরকম দরকার নেই। সো জাস্ট একটা মাত্র স্টেপের কথা যদি, যেটা সবচেয়ে স্লো স্টেপ, তাহলে it is meaningless to give the molecularity of the overall reaction because it is made of several elementary reactions, is perhaps with a different molecularity, at best could be thought of as the number of molecules or atoms taking part in the rate determining step. তাহলে যদি আমাদের কোনোভাবে রেট ডিটারমিন মানে মলিকুলারিটি ডিটারমিন করতে হয় তাহলে শুধুমাত্র রেট ডিটারমাইনিং স্টেপের মলিকুলারিটিটাকে ডিটারমিন করব। Just this is the second step. So এই স্টেপে আমরা রেট ডিটারমিন করলে that is enough. The step 2 in the above mechanism is rate determining and has the molecularity 2, which could be considered as the molecularity of the decomposition reaction of N2O5. তাহলে ওভারঅল আমরা এই রিঅ্যাকশনের রিঅ্যাকশন মলিকুলারিটিটাকে এই রেট ডিটারমাইনিং স্টেপের কথাটাই বলতে পারি। সো এখন এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে, যে কোনো একটা এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে রিঅ্যাকশন অর্ডার এবং মলিকুলারিটি এটা অধিকাংশ সময় ইকুয়াল হয়। আমরা যে কোনো একটা রিঅ্যাকশন যদি কনসিডার করি, এরকম একটা রিঅ্যাকশন 2A + B, এটা একটা প্রোডাক্ট তৈরি হলো, তাহলে রেট ইকুয়াল কি লেখা যাবে? রেট ইকুয়াল কনসেন্ট্রেশন অফ A এর পাওয়ার রেইজ টু 2, এরকম করে। কারণ এখানে যেহেতু 2 মলিকুল আছে সেক্ষেত্রে আমরা কি করি, এই কোএফিসিয়েন্টটাকে আমরা 2 হিসেবে পাওয়ার হিসেবে রেইজ করে দেই। সো রেট proportional to concentration of A power raised to 2 and concentration of B power raised to 1. ওকে, তাহলে এই যে রেট আসলো, এই রেট মানে রেট ইকুয়েশন, সরাসরি আমরা রেট ইকুয়েশন এটাকে বলি। তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে অর্ডার কত, রিঅ্যাকশন অর্ডারটা আমরা কিভাবে বলি, যে the summation of the coefficient, মানে কনসেন্ট্রেশনের যে পাওয়ারটা আমাদের রেট ইকুয়েশনে থাকবে সেই প্রত্যেকটা কম্পোনেন্টের পাওয়ার গুলো সাম আপ করে দিলেই আমরা রিঅ্যাকশন অর্ডার পাবো। যেমন এই বিক্রিয়ার জন্য তাহলে রিঅ্যাকশন রেট ইকুয়েশনটা হলো এইটা। তাহলে রেট ইকুয়েশন যদি এটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই যে পাওয়ার গুলো, এটার পাওয়ার আছে 2, এটার পাওয়ার আছে 1। সো the order of the reaction would be 2 + 1 = 3. Similarly, if this is a unit or elementary reaction, therefore the molecularity of this reaction would be 2 + 1, because 2 molecules of A and 1 molecule of B. So the molecularity of this reaction would be 2 + 1 = 3. So the order and molecularity for a reaction can be, for an elementary reaction can be same sometime, যদি কিনা আমাদের কোনো একটা কম্পোনেন্টের কনসেন্ট্রেশন খুব হাই না হয়। সেই ক্ষেত্রে যদি কোনো একটা কম্পোনেন্টের কনসেন্ট্রেশন খুব হাই হয় সেক্ষেত্রে ওই রিঅ্যাকশন রেটটা ওই কম্পোনেন্টের কনসেন্ট্রেশনের সাথে ডিপেন্ড করবে না। সো ইন দ্যাট কেস
দ্য রেট অফ দ্য ইকুয়েশন, মনে করো যদি আমি বি এর কথা বলি অথবা এ এর কথা বলি, ধরে নিলাম যে এ এর কনসেন্ট্রেশনটা হিউজ, যাতে মানে সময়ের সাথে সাথে এই যে কনসেন্ট্রেশনের পরিমাণটা পরিবর্তন হয় না বা নেগলিজিবল লেভেলে পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে রেট ইকুয়েশনটা কি দাঁড়াবে? যদি আমি এ এর কথা বলি কনসেন্ট্রেশন আনচেঞ্জ, সো দ্য রেট ইকুয়েশন উড বি কে মাল্টিপ্লাইড বাই এ টু দি পাওয়ার 0 এন্ড বি টু দি পাওয়ার 1। তাহলে সেক্ষেত্রে এই যে রেট ইকুয়েশনে আমরা কোএফিসিয়েন্ট গুলো পাচ্ছি কি 0 প্লাস 1, স্যার পাওয়ার গুলো 0 প্লাস তারপরে এখানে 1, সো the order of the reaction would be 1 but the molecularity of the reaction would be 3. so সেই ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি কি যে অর্ডার এন্ড মলিকুলারিটি তখন কিন্তু সমান হয় না। সো কখনো কখনো অর্ডার এন্ড মলিকুলারিটি সমান হতে পারে ফর এলিমেন্টারি রিঅ্যাকশন, তবে আর কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে তো আমরা মলিকুলারিটি হিসাব করতেই যাব না। যেমন একটু আগে দেখাইলাম যে যদি হিসাব করতেই চাই, মানে যদি খুব ইন্টারেস্ট হয়, সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট স্লোয়েস্ট যে স্টেপটা আছে সেই স্লোয়েস্ট স্টেপের মলিকুলারিটি আমরা ডিটারমিন করব। তাহলে দেখো এই যে কয়েকটা রিঅ্যাকশন আছে ইউনিমলিকুলার বা এলিমেন্টারি রিঅ্যাকশনের বিভিন্ন ধরনের রিঅ্যাকশন আছে। এ থেকে প্রোডাক্ট, তাহলে তার মলিকুলারিটি 1 কারণ 1 মোল। রেট ইকুয়েশন কে ইকুয়াল এ টু দি পাওয়ার মানে কে ইনটু এ টু দি পাওয়ার 1, তাহলে এটার অর্ডার কত হবে 1। এ প্লাস এ, তাহলে এই বিক্রিয়ায় 1 মোল এ আর 1 মোল এ, 2 মোল এ, তাহলে মলিকুলারিটি কত হবে 1 প্লাস 1 2। আবার রেট ইকুয়েশনটা কি কে এ টু দি পাওয়ার 2, তাহলে তার অর্ডার কত হবে এই 2। ঠিক একইভাবে যতগুলো রিঅ্যাক্ট্যান্ট এখানে আছে রেটটা আমরা মলিকুলারিটিতে তো রিঅ্যাকশন দেখেই বলে দিতে পারি যে আসলে রিঅ্যাকশনে কয়টা মলিকুল পার্টিসিপেট করছে 1 1, তারপরে এখানে আছে 1 2, তাহলে এইটার মলিকুলারিটি হবে 3, এটার মলিকুলারিটি হবে 1 প্লাস 1 প্লাস 1 3। তাহলে অর্ডার বের করতে গেলে উই মাস্ট নিড টু নো দা রেট ইকুয়েশন, মানে একটা বিক্রিয়া আসলে ওই কম্পোনেন্টের কনসেন্ট্রেশনের কত পাওয়ারের সাথে রিলেটেড, পাওয়ার কি 1 হবে 2 হবে না হাফ হবে না 3/2 হবে, এটা জাস্ট যে পাওয়ারের সাথে সম্পর্কিত হবে সেই কম্পোনেন্ট গুলোর পাওয়ার গুলোকে সাম আপ করে দিলেই আমরা রিঅ্যাকশন অর্ডার পাবো। সো এই যে একটা বিক্রিয়া আছে এই বিক্রিয়ার রিঅ্যাকশন রেট বা রেট ইকুয়েশন যেটা হচ্ছে a to the power 1 multiplied by b to the power 2, so the order of this reaction would be 1 plus 2 equal 3. সিমিলারলি এখানে তিনটা মলিকুল 1 1 1, সো এটার পাওয়ার আছে কত 1, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, তাহলে সবগুলোর সাম আপ হচ্ছে আমরা পাচ্ছি 1 plus 1 plus 1 equal 3. সো মলিকুলারিটি এন্ড রিঅ্যাকশন অর্ডার যত রকমের আমরা মোটামুটি যত রকমের অপশন হওয়া পসিবল যে এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে সবগুলো এখানে দেখলাম। আচ্ছা এরপরে দেখবো যে ডিফারেন্স বিটুইন অর্ডার এন্ড মলিকুলারিটি, যে অর্ডার গুলোকে আমরা একটু আগে বলেছি যে এই অর্ডারটা কিন্তু সবসময় কি হয় এক্সপেরিমেন্টাল ভ্যালু, তাই না? এই যে এখানে দেখাইছি যে কনসেন্ট্রেশনের কোন পাওয়ারের সাথে রিঅ্যাকশন রেটটা ডিপেন্ড করে, দ্যাট ইজ দ্য অর্ডার অফ দ্য রিঅ্যাকশন। তার মানে কি রিঅ্যাকশন অর্ডারটা সবসময় একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, তুমি এটা রিঅ্যাকশন দেখে বলতে পারবা না যে আসলে এটা কি 1 মানে পাওয়ার 1 পাওয়ার 2 না পাওয়ার 3 এর সাথে সম্পর্কিত, দ্যাট ইজ নট এ ম্যাটার। সো রিঅ্যাকশন রেটটা বের করতে হবে বা রেট ইকুয়েশন লিখে সেখান থেকে আমরা বলতে পারবো যে আসলে রিঅ্যাকশনের অর্ডারটা কত। সো তাহলে রিঅ্যাকশন অর্ডার এবং মলিকুলারিটি ডেফিনেশনটা দিলাম যে অর্ডার অফ রিঅ্যাকশন আর মলিকুলারিটি এই দুইটা রিঅ্যাকশন ডেফিনেশন। তারপরে অর্ডারটা বললাম কি এক্সপেরিমেন্টাল ভ্যালু আর এটা একটা থিওরিটিক্যাল ভ্যালু, যে আমরা রিঅ্যাকশন এটা দেখলেই বলে দিতে পারবো যে সেখানে কত মলিকুল পার্টিসিপেট করছে, তাহলে মলিকুলারিটিটা কত। তারপরে ইট ক্যান হ্যাভ ফ্র্যাকশনাল ভ্যালু, আমি বলেছি যে এটা পাওয়ার কি 1 রেজ করলে রেট ইকুয়েশন মিলবে না পাওয়ার 3/2 করলে এর সাথে মিলবে রেট ইকুয়েশন মিলবে, তাহলে সেক্ষেত্রে মানে এটা আসলে কতটার সাথে সম্পর্কিত, রেটটা কতটুকু বৃদ্ধি পায়। যে কনসেন্ট্রেশন তুমি একটু বাড়ালা তাহলে সেক্ষেত্রে কি রেটটা কি দ্বিগুণ হলো না 4 গুণ হলো না 2.25 টাইমস হলো, দ্যাট উইল ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য অর্ডার।
সো সেক্ষেত্রে এটা এক্স্যাক্টলি মানে সবসময় যে হোল নাম্বার হবে দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু মলিকুলারিটিটা সবসময় কি হওয়া উচিত, হোল নাম্বার। কারণ আমরা ওই যে রিঅ্যাকশনের ক্ষেত্রে বলছি, ওই যে আমি একটা দেখাইছিলাম কার্বন প্লাস হাফ মোল অক্সিজেন, তাহলে এইখানে এই বিক্রিয়াটা আসলে আমাদের ব্যালেন্সড ইকুয়েশন করতে হবে, যে এখানে মলিকুলারিটিটা তখন কি করতে হবে, 2 মোল কার্বন তারপরে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল কার্বন মনোক্সাইড তৈরি করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন ওই বিক্রিয়ার মলিকুলারিটি বলতে পারবো 2 + 1। তাহলে ওই হাফ দিয়ে আমরা রিঅ্যাকশন লিখবো না, কারণ আমরা যখন ওই 9-10 তোমরা রিঅ্যাকশন লেখার শিখছো, সেখানে যদি কোনো একটা কম্পোনেন্টের সামনে ফ্র্যাকশন থাকে, সেই ফ্র্যাকশনটাকে কি করতে হবে, তাহলে ওভারঅল ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে ওই ফ্র্যাকশনটাকে রিমুভ করে দিতে হবে। এরকম শিখছিলাম মনে হয়, তাই না, যে একটা বিক্রিয়ায় হাফ মোল বা হাফ মানে ফ্র্যাকশন হিসেবে আমরা রিঅ্যাকশন লিখবো না। যদি কোনো রিঅ্যাকশনে এরকম ফ্র্যাকশন আসে, তখন কি করতে হবে, ওভারঅল রিঅ্যাকশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে তাহলে তখন সেটাকে ব্যালেন্স করতে হবে আছে। তারপরে আছে কি, ইট ক্যান অ্যাজিউম জিরো ভ্যালু, রিঅ্যাকশন অর্ডার জিরো হতে পারবে। যেমন আমরা পড়বো পরবর্তীতে যে জিরো অর্ডার রিঅ্যাকশন, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, এরকম করে করে জিরো মানে জিরো হতে পারবে। ইভেন সিউডো হওয়া সম্ভব, যে আসলে দেখে মনে হচ্ছে একরকম কিন্তু বাস্তবে অন্যরকম, তাহলে সেক্ষেত্রে এই সিউডো অর্ডারও হওয়া সম্ভব। কিন্তু মলিকুলারিটি কখনোই জিরো হতে পারবে না, কারণ যদি কোনো রিঅ্যাকশনে কোনো মলিকুল থাকে, কোনো পার্টিসিপ্যান্ট থাকে, তাহলে অবশ্যই তাহলে সে তার ভ্যালু 1, মিনিমাম 1 হইতে পারবে, মানে 1 2 3 যত হয় হোক, কিন্তু জিরো কখনো হতে পারবে না। অর্ডার অফ এ রিঅ্যাকশন ক্যান চেঞ্জ উইথ দ্য কন্ডিশন সাচ অ্যাজ প্রেসার, টেম্পারেচার, কনসেন্ট্রেশন। মানে এই যে রিঅ্যাকশন অর্ডার, যে আমি একটা রিঅ্যাকশন রুম টেম্পারেচারে করলাম, তখন দেখা গেল কি যে এই রিঅ্যাকশনের রেটটা ওই কনসেন্ট্রেশনের সাথে সাথে মানে একটা মনে করো 2 টাইমস বৃদ্ধি পাচ্ছে। কনসেন্ট্রেশন ডাবল করলাম, রেটটা 4 গুণ হলো, কনসেন্ট্রেশন 3 গুণ করলাম, রেটটা 9 গুণ হলো। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, স্কোয়ারের সাথে সম্পর্কিত। কিন্তু যদি আমি টেম্পারেচারটাকে বাড়িয়ে দিই, মনে করো আরো 100 ডিগ্রি বা 200 ডিগ্রি সেলসিয়াস বেশিতে আমি রিঅ্যাকশনটা করব, তখন ওই কনসেন্ট্রেশনে মানে যদি ওই একই রকম কনসেন্ট্রেশন পরিবর্তন করি, সেক্ষেত্রে রিঅ্যাকশন রেটটা এক্স্যাক্টলি ওই প্রথম যে আমি নরমাল টেম্পারেচারে যা পেয়েছি পরবর্তীতে ঠিক একই পাবো, দ্যাট ডাজন্ট মিন, এটা ভিন্ন হতে পারে। সো দ্যাট ক্যান ডিপেন্ড অন টেম্পারেচার, প্রেসার, মানে এক্সটার্নাল কন্ডিশনের উপর ডিপেন্ড করতে পারে। আর মলিকুলারিটি হলো কোনো একটা রিঅ্যাকশন তুমি লিখবা, সেই রিঅ্যাকশনে কয়টা মলিকুল পার্টিসিপেট করবে, তাহলে সেক্ষেত্রে এটা পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। সো this is the end of today's class. If you have any questions or comment regarding this, then you are welcome. কারো কোনো প্রশ্ন আছে?